কোনো একটি গ্রামে সুফিয়া ও পায়েল নামে দুই বান্ধবী বাস করত। সুফিয়ার বাবার নাম ছিল মাজেদ। মাজেদ একটি ফ্যাক্টরিতে কাজ করত, আর সুফিয়ার মা বিমলা পায়েলদের বাড়িতে বুয়ার কাজ করত। সুফিয়াদের পরিবার গরিব হলেও তাদের সুখের কোনো ঠিকানা ছিল না। তারা গরিবত্ব নিয়ে অনেক সুখে ছিল। ওদিকে পায়েলের মা প্রেমা ছিল অনেক বড় আর্টিস্ট, আর তার বাবা সুনীল ছিল অনেক বড় বিজনেসম্যান। পায়েলের বাবা সুনীল ব্যবসার তাগিদে অধিকাংশ সময়ই শহরের বাইরে বিদেশে থাকত। যখন সুনীল বিদেশ থেকে তার নিজের শহরে আসতো, তখন তার মেয়ে পায়েলের জন্য নানা রকমের খেলার জিনিস নিয়ে আসতো। ওদিকে পায়েলের মা প্রেমা বাড়িতে বসে তার জন্য বিভিন্ন রকমের ডিজাইনার ফ্রক তৈরি করত। এসব জিনিসের প্রতি পায়েলের আস্তে আস্তে অহংকার হওয়া শুরু করলো। পায়েল যখন স্কুলে যেত, তখন সে সাথে করে বিভিন্ন ধরনের খেলনা ও দামি দামি ড্রেসও নিয়ে যেত, আর তার ক্লাসমেটদেরকে দেখাতো। এসব দেখে পায়েলের ক্লাসমেটরা মনে মনে তার উপরে হিংসায় জ্বলে যেত। একদিন পায়েল তার বাবাকে বলল, বাবা, কয়েকদিন পরেই তো আমার জন্মদিন, তুমি আমার জন্মদিনে কি গিফট দেবে? তা কি চাই আমার মহারানীর? বাবা, আমি আমার জন্মদিনে তোমার কাছ থেকে অনেক বড় একটি মেকআপ বক্স চাই। ওকে মামুনি, তোমার জন্য আমি অনেক বড় মেকআপ বক্স নিয়ে আসবো। পায়েলের বার্থডে আর সুফিয়ার বার্থডে ছিল একই দিনে। একদিন সুফিয়া খুবই সুন্দর একটি ড্রেস পরেছিল। পায়েল তাকে দেখে বলল, সুফিয়া, এটা তো সেই জামা যেটা আমি বাতিল করে দিয়েছিলাম। না না, এটা তো আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। তোমার মায়ের কাছে কি এত টাকা আছে যে এত দামি জামা দেবে? গতকালকে যখন তোমার মা আমাদের বাড়িতে ঝাড়ু দিতে গিয়েছিল, তখন আমার মা এটা তোমার মাকে দিয়েছে। সমস্যা নেই, তুমি এটা রেখে দাও। কালকে আমার জন্মদিন, তো আমার জন্মদিনে এই ড্রেসটা পরে তুমি আসবে। দেখো পায়েল, যদি আমি জানতাম যে এই ড্রেসটা তোমার, তাহলে আমি পরতামই না। তুমি অপেক্ষা করো, অল্প সময়ের মধ্যে এই জামাটা আমি তোমার কাছে ফিরিয়ে দেব। তোমাদের মতো গরিব মানুষদের না এই স্বভাব একেবারে আমার পছন্দ হয় না। এত তো গরিব, তার উপরে আবার অহংকারী। এরপর চুপচাপ সুফিয়া সেখান থেকে বাড়ি চলে গেল। সুফিয়াকে দেখে তার বাবা বলল, আমার মামনির মন খারাপ নাকি? আমার মামনি কি চায়? কালকে যে তোমার জন্মদিন, তুমি কে নেবে মা আমার থেকে? বাবা, আমার স্কুল ড্রেস ছিঁড়ে গেছে, আমি একটি ড্রেস কিনে চাই। ঠিক আছে মামনি, আমি তোমাকে স্কুলের ইউনিফর্ম বানিয়ে দেব। পরের দিন যখন সকাল হলো, মানে যেদিন তার জন্মদিন, সেদিন সুফিয়ার মা বাবা সকাল সকাল উঠে তাকে জন্মদিনের সেলিব্রেট করলো। ওদিকে পায়েলের মা সকাল সকাল ঘুম থেকে উঠে তার কাজে চলে গেছে, আর তার বাবা তো আগে থেকে শহরের বাইরে থাকে। যখন সকালবেলা পায়েল ঘুম থেকে উঠলো, তখন দেখলো তার বাড়িতে কেউ নেই। পায়েলের মা ভিডিও ফোন দিয়ে তাকে জন্মদিনের জন্য সেলিব্রেট করলো। সুফিয়ার মা তাকে সকাল সকাল গোসল করিয়ে গুড় খাইয়ে মুখ মিষ্টি করে দিল। এরপর সুফিয়া স্কুলে গেল। ওদিকে পায়েল নিজে নিজেই গোসল করে রেডি হয়ে স্কুলে গেল। পায়েল তার ক্লাসের সব মেয়েদেরকেই তার জন্মদিনে আসার জন্য ইনভাইট করলো। শোনো ফ্রেন্ডসরা, আজকে আমার জন্মদিন। আজকে আমার জন্মদিনে অনেক বড় অনুষ্ঠান হবে। সিন্ড্রেলা আনার মতো খুবই সুন্দর লেহেঙ্গা আনবে, আর অনেক বড় কেক কাটা হবে। সন্ধ্যে ৬টার আগেই কিন্তু তোমরা সবাই আমার জন্মদিনে চলে আসবে, ওকে? সুফিয়া যখন দেখলো যে পায়েল সবাইকে ইনভাইট করছে আর সবাই তার জন্মদিনে যাওয়ার জন্য অনেক আগ্রহী, এসব দেখে সুফিয়া তার কোনো বান্ধবীকেই তার জন্মদিনের কথা বলল না। সে মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে গেল। যখন সন্ধে হয়ে আসলো, সন্ধ্যা হওয়ার আগেই পায়েলের বাড়িকে অনেক সুন্দর করে সাজানো হলো, আর পায়েলের জন্মদিনে কাটার জন্য অনেক বড় কেকও অর্ডার করে আনা হলো। এদিকে সুফিয়ার মা বাবার বেশি টাকা ছিল না। সুফিয়ার মা বাবা দুইজনে মিলে তার জন্য অনেক সুন্দর একটি কেক বাড়িতেই তৈরি করলো। সুফিয়ার মা গুড় দিয়ে হালুয়া তৈরি করলো, আর সুফিয়াকে বলল, সুফিয়া, মা আমার, আমাদের অত টাকা পয়সা নেই। বাড়িতে একটি কেক তৈরি করেছি, আর তোমার জন্য তেমন কোনো দামি জামাও আনতে পারিনি। তুমি ক্ষমা করে দাও মা। মা, আমি এর চেয়ে বেশি কিছু চাই না।
মায়ের হাতের তৈরি কেকের চেয়ে বাজারের দামি কেক কি ভালো হয় নাকি? তবে সুফিয়ার দুই একজন বান্ধবী তার জন্মদিনের কথা স্মরণ করে কিছু গিফট নিয়ে সুফিয়ার বাড়িতে আসলো। আরে দোস্তরা, তোমাদের মনে আছে আমার জন্মদিনের কথা? থ্যাংক ইউ। সুফিয়ার মা বাবা ও তার কয়েকজন বান্ধবী মিলে তাদের বাড়িতে তৈরি করা কেক দিয়ে তার জন্মদিন উদযাপন করলো। ওদিকে পায়েলের বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে। তার ধনী ধনী বান্ধবীরা অনেক গিফট নিয়ে তার বাড়িতে হাজির। সন্ধ্যের পরপর তার বাড়ির কাজের মেয়ে অনেক দামে একটি লেহেঙ্গা এনে বলল, বেটা পায়েল, তোমার মা এটা আমাকে দিয়ে পাঠিয়েছে আর বলেছে ওনার আসতে একটু লেট হবে। পায়েল ড্রেসটি নিয়ে ভিতরে গেল আর সে ড্রেসটি পরে তার বান্ধবীদের কাছে আসলো। হ্যালো গেস্ট, আমাকে দেখতে কেমন লাগছে বলো তো? পায়েল, তোমার মা বাবা আসলেই তোমাকে অনেক ভালোবাসে। এত দামি জামা, এত দামি ব্র্যান্ডের জামা তোমাকে দিয়েছে। ঠিক ওই সময় পায়েলের ফোনে একটি ভিডিও কল আসলো। পায়েল ফোনটাকে রিসিভ করলো। বেটা পায়েল, তুমি দরজা খুলে দেখো, তোমার বাবা তোমার জন্য গিফট পাঠিয়েছে। ওর মধ্যে মেকআপ বক্স আছে। তোমার বাবা তোমার জন্মদিনের অনুষ্ঠানে থাকতে চেয়েছিল, কিন্তু একটি জরুরি ফোন আসায় সে দূরে চলে গেছে। আর আমারও বাসায় ফিরতে অনেক দেরি হবে। এজন্য বলছি, তুমি তোমার বান্ধবীদের সঙ্গে করে জন্মদিনের কেক কেটে ফেলো। একথা শুনে পায়েল প্রচন্ড রেগে গেল। তার বাবার দেওয়া গিফটকে মাটিতে আছাড় মেরে ফেলে ভেঙে ফেলল। তার সব বান্ধবীদেরকে বাড়িতে চলে যেতে বলল আর সে ঘরের মধ্যে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। এদিকে সুফিয়া তার জন্মদিন তার মা বাবা ও কয়েকজন বান্ধবীকে নিয়ে অনেক উইশ করে পালন করলো। তবে সুফিয়ার মনে পড়ল তার বান্ধবী পায়েলের জন্মদিনের কথা। মা বাবা, তোমাদের অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার জন্মদিন পালন করার জন্য। মা, আজকে না পায়েলের জন্মদিন, চলো না আমি আর তুমি সেখানে যাই। সুফিয়ার মা রাজি হয়ে গেল। এরপর সুফিয়া তার কয়েকজন বান্ধবীকে বাড়িতে পাঠিয়ে দিল আর তার মায়ের সঙ্গে করে পায়েলদের বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো পায়েলদের বাড়ি খুবই ভালোভাবে সাজানো হয়েছে। সেখানে অনেক দামি একটা কেকও রাখা আছে, কিন্তু পাশেই বসে পায়েল খুবই জোরে জোরে কান্না করছে। সুফিয়া পায়েলের কাছে গেল আর চুপি চুপি বলল, হ্যাপি বার্থডে টু ইউ পায়েল, তোমার জন্মদিন শুভ হোক। কিন্তু পায়েল, এই শুভ দিনে তুমি কেন কান্না করছো? পায়েল বেটা, তুমি কেন কান্না করছো? আমরা তো তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। সুফিয়া, তোমার ভাগ্য কতটা ভালো, তোমার মা বাবা তোমার সাথে থেকে তোমার জন্মদিন সেলিব্রেট করলো, কিন্তু আমার মা বাবা থেকেও নেই। পায়েল বেটা, কে বলেছে তোমার মা বাবা নেই? মনে করো আমি তোমার মা। তোমার বান্ধবীদেরকে ডাকো, আমি সবাইকে নিয়ে মজা করে তোমার কেক কাটবো। সুফিয়ার মায়ের কথা শুনে পায়েলের মুখে হাসি ফুটলো। পায়েল ফোন করে তার বান্ধবীদেরকে আবারও ডাকলো। সবাই এক জায়গায় হয়ে দামি কেকটা কাটলো আর পায়েলকে তার জন্মদিনের শুভেচ্ছা জানালো। সুফিয়া, আমি তোকে কত কটু কথা শুনিয়েছি, কষ্ট দিয়েছি, কিন্তু সেই তুই আমার খুশির জন্য এতটা করলি। তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে তুই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। এরপর থেকে পায়েল সুফিয়াকে আর জীবনে কখনো কষ্ট দেয়নি। এরপর থেকে পায়েল ও সুফিয়া দুইজন মিলে তাদের স্কুল লাইফ পার করতে লাগলো। কোনো একটি গ্রামে সুধা নামে একজন গরিব মেয়ে তার মা কমলার সঙ্গে বাস করত। সুধার মা চন্দ্রমুখী নামে একজন ধনী মহিলার বাড়িতে ময়লা থালাবাটি পরিষ্কার করার কাজ করত। সুধা ওই গ্রামেরই সরকারি একটি স্কুলে লেখাপড়া করত। শীতের মৌসুম শুরু হয়ে গিয়েছিল। একদিন সুধা স্কুলে যাবার সময় তার মাকে বলল, মা, আমার স্কুলের জুতা ছিঁড়ে গেছে, আমাকে নতুন জুতা দাও না। বেটা, তুমি কোনো চিন্তা করো না, আজই আমি মালিকের কাছ থেকে কিছু টাকা চাইবো, এরপর তোমাকে জুতা কিনে দেব, তুমি স্কুলে যাও। এরপর সুধা তার ছেঁড়া জুতা নিয়ে স্কুলে চলে গেল। ওদিকে কমলা ও চন্দ্রমুখীর বাড়িতে থালাবাটি পরিষ্কার করার কাজে গেল। কাজ শেষ করার পরে কমলা মালকিনকে বলল, মালকিন, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলতে চাও? মালকিন, বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার, আমার মেয়ের জুতা কিনবো। কয়েকদিন আগেই তোকে বেতন দিয়েছি, এত তাড়াতাড়ি আবার টাকা চাইছিস? না না, হবে না, এখন আমার কাছে টাকা নেই। মালকিন, আমার মেয়ের জুতাটা একদম ছিঁড়ে গেছে, ঠান্ডার ভিতরে খালি পায়ে কী করে মেয়েটা স্কুলে যাবে?
তো আমি কি করব? এই সব কিছুর দায়িত্ব কি আমি নিয়ে নিয়েছি নাকি? যা এখান থেকে। সময় শুধু শুধু নষ্ট করছে, আমার মাথাটা খারাপ করে দিল। মালকিনের এরকম করা কথা শুনে মন খারাপ করে কমলা বাসায় চলে আসলো। এখন তো সুধা এসে আমাকে জিজ্ঞেস করবে জুতার কথা। আমি ওকে কি জবাব দেব? আমি কোথা থেকে নতুন জুতা আমার মেয়েকে কিনে দেব? ওদিকে সুধা স্কুল থেকে বাসায় ফিরছিল। সে রাস্তার মধ্যে একটি গাছের নিচে দেখলো খুবই সুন্দর এক জোড়া জুতা। ওয়াও, কত সুন্দর জুতা জুড়ো! কার জুতা? কাউকেও তো দেখছি না। আরে, মনে হয় সব আল্লাহ তালাই আমার জন্য এখানে জুতা রেখে দিয়েছে। আমার ভাগ্যটাই বোধহয় ভালো। আমি একবার পরে নেই, যদি আমার পায়ে ঠিকঠাক মতো হয় তাহলে মায়ের আর নতুন করে নতুন জুতা কিনে দিতে হবে না। বেচারি মা কত কষ্ট করে আমার জন্য, খুবই খারাপ লাগে। এ কথা বলে সুধা যখনই সে জুতা জুড়ে পরলো, সে নাচতে আরম্ভ করলো। আরে ওয়াও, আমার পায়ে একদম ফিট হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আমার পায়ে আর ঠান্ডা লাগবে না। আমি এই জুতা পায়ে দিয়ে সব জায়গায় ঘুরতে পারবো। ওয়াও, এই জুতা জুড়ো পায়ে দিয়ে আমি খুশির মতো শহরে মেলা দেখতে যাব। ওখানে কত দোলনা এসেছে। সুধা এটা বলতে না বলতেই সে তাকিয়ে দেখলো মেলা বসেছে। আরে বাবা, আমি মেলায় কি করে আসলাম? আমি তো শুধু বললাম যে আমি মেলা ঘুরতে যাব। ওরে সম্ভব, আমি মেলায় কি করে আসলাম? আমাকে তো বাসায় যেতে হবে, মা তো আমার জন্য চিন্তা করছে। কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পলকেই সুধা নিজেকে তার বাড়ির আঙিনায় পেল। এই দৃশ্য দেখে সুধা খুবই আশ্চর্য হয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি বাসায় কি করে পৌঁছে গেলাম চোখের পলকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তার দৃষ্টি পড়ল পায়ে পরা সে জুতার উপরে। মনে হয় এই জুতার কারণে এসব হচ্ছে, কিন্তু জুতার দ্বারা এসব কি করে হবে? এক কাজ করি, একবার আমি জুতা খুলে কিছু বলে দেখি কি হয়। এরপর সুধা জুতা খুলে বলল, আমি মেলাতে ঘুরতে চাই। একে কিছুই তো হলো না, আমি তো এখানে রয়ে গেলাম। দেখি তো, এবার জুতা পরে বলে দেখি আমি মেলার ভিতরে ঘুরতে যেতে চাই। সুধা জুতা পরে যখনই মেলা ঘোরার কথা বলল, সঙ্গে সঙ্গে সে নিজেকে মেলাতে পেল। এসব দেখে সুধা খুবই হতভম্ব হয়ে গেল আর বলল, এ তো দেখছি আমি সফল হয়ে গেছি। তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় গিয়ে মাকে সব কথা বলবো। হে জাদু জুতা, আমি বাড়িতে যেতে চাই। এরপর চোখের পলকে সুধা নিজেকে আবারও বাড়ির আঙিনায় পেল। আরে ওয়াও, এই জাদু জুতা তো আমার জীবনকে পাল্টে দিল। যাই, তাড়াতাড়ি মাকে গিয়ে বলি, কোথায় তুমি? এই দেখো আমি এসে গেছি। আরে বেটা সুধা, তুমি এসেছো? দেরি হলো কেন? আসো আসো, তাড়াতাড়ি মুখ দিয়ে এসো, খাবার খাবে। মা, আমি পরে খাবো, আগে শোনো। এই দেখো আমার পায়ে জুতা। বলো, জুতা জোড়া অনেক সুন্দর হয়নি? হ্যাঁ সুধা, জুতা জোড়া তো ভালোই হয়েছে, কিন্তু এগুলো কার? জানি না মা, এটা কার জুতা? আমি রাস্তায় পেয়েছি, তাই পরে চলে এসেছি। তুমি জানো মা, এই জুতা জোড়া হচ্ছে জাদুর জুতা। জাদুর জুতা? মা, জাদুর। আমি এক্ষুনি তোমাকে পরীক্ষা করে দেখাচ্ছি। জাদুর জুতা। আমার অনেক রকমের টেস্টি টেস্টি খাবার খেতে মন চাইছে, এক্ষুনি আমার সামনে সবকিছু এনে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাদুর জুতা সেখানে বিভিন্ন রকমের টেস্টি টেস্টি খাবারের প্লেট প্রকট করে দিল। সুধা বেটা, এসব কি? এত রকম রকম খাবারের প্লেট এখানে কি করে আসলো হঠাৎ করে? এই সব কিছু হলো জাদুর জুতার অর্জন। এখন আর তোমাকে মানুষের বাড়িতে থালাবাটি ধোয়ার কাজ করতে যেতে হবে না। আমাদের যা কিছু দরকার হবে এই জাদুর জুতার কাছ থেকে চেয়ে নেব। এরপর থেকে সুধার যখনই যে জিনিসের প্রয়োজন হতো, জাদুর জুতার কাছ থেকে তা চেয়ে নিত। ধীরে ধীরে তাদের পরিস্থিতি একেবারে পাল্টে গেল। এখন আর তাদের কোনো জিনিসেরই অভাব নেই। যখন এই সংবাদ কমলার মালকিন জানতে পারল, তখন সে হিংসে করে বলল, আরে কাল পর্যন্ত যে আমার বাড়ির চাকরানি ছিল, আর আজও এত ধনী হলো কি করে? এর মধ্যে কিছু না কিছু গড়বড় আছে, আমাকে দেখতেই হবে এর আসল রহস্য কি। সত্য কথা জানার জন্য কমলার মালকিন কমলার বাসা এসে পৌঁছলো আর তাকে ডাকতে আরম্ভ করলো। কমলা, ও কমলা, কোথায় তুমি? আরে মালকিন, আপনি? আসুন, ভিতরে আসুন। না না, আমি তো এখানে বসতে আসিনি, আমি তো দেখতে আসলাম যে এত তাড়াতাড়ি তুই কি করে ধনী হয়ে গেলি। এখন তো আর কাজেও যাস না, কি করিস বাসায়? মালকিন, সবকিছুই আল্লাহ তাআলার দান। তা তো তোমার অবস্থা দেখেই বুঝতে পারছি যে সবকিছু আল্লাহ দিয়েছে, কিন্তু হলোটা কি করে সেটা বলো। বলছি মালকিন, সবকিছুই ওপরওয়ালার ইচ্ছা। মনে হচ্ছে এত সহজেও আমাকে বলবে না ও কি করে ধনী হলো, আমাকে জানতে হবে। আচ্ছা কমলা, তোমার মেয়ে সুধা কোথায়? ওকে তো দেখছি না। মালকিন, ও তো স্কুল থেকে একটু পরে আসবে, ও বলবে না সব কথা, আমি ওর মেয়ের কাছ থেকে সবকিছু জেনে নেব। এরই মধ্যে গুনগুন করে গান গাইতে গাইতে সুধা বাসায় পৌঁছলো। মালকিন, এই যে আমার মেয়ে সুধা।
বেটা সুধা, এই হলো আমার মালকিন। ইনার বাড়িতে আমি কাজ করতাম। ও, গ্যাসে আবার আমি চাউল ধুয়ে দিয়ে এসেছি, যাই এক্ষুনি রান্নাঘর থেকে আসি। এ কথা বলে কমলা রান্নাঘরে চলে গেল। বেটা, ব্যাপারটা কি? তোমার মা তো আমাদের বাসায় কাজও ছেড়ে দিল, তোমরা কি লটারি পেয়ে গেছো নাকি? না না, এরকম কিছুই না, সবকিছু আল্লাহর ইচ্ছা। আমি কি আপনার জন্য পানি নিয়ে আসবো? না না, থামো, আমি তোমার হাতের পানি খাবো না। এ কথা বলে মালকিন সেই বাসা থেকে রাখতে রাখতে বেরিয়ে পড়ল, কিন্তু সে বাসার বাইরে গিয়ে জানালার সাথে কান আর চোখ লাগিয়ে থাকলো। সত্য তো আমি জেনেই যাবো এখান থেকে। দেখি তো মা বেটি চুপ চুপ করে কি বলছে। চন্দ্রমুখী কান লাগিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। এরপর সুধা তার মাকে বলল, খাবার কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ বেটা, খাবার তৈরি হয়ে গেছে। ওহ, মালকিন কোথায়? মা, উনি তো চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি খেতে আসো। মা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তা হলো, জাদুর জুতার সাহায্যে আমরা ভাড়ায় একটি ঘর নেই, আমাদের ইনকামও শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সুধা, তুমি একদম ঠিক বলেছ। বাড়ির কাজ কাম শেষ করে আমি একেবারে বোর হয়ে বসে থাকি। যদি একটা দোকান হয় তাহলে আমার সময়ও কেটে যাবে, আবার টাকা পয়সাও ইনকাম হবে। শোনো, জাদুর জুতার আমরা অযথা অপব্যবহার করব না, যখন একান্ত প্রয়োজন হবে তখনই ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। খোদা আমাদের উপরে মুখ তুলে তাকিয়েছে, আমাদের অনুগ্রহ করেছে। এর ভুল ব্যবহার করা আমাদের উচিত হবে না। দুই মা মেয়ের সব কথা মালকিন চন্দ্রমুখী শুনে ফেলল। ও, বুঝতে পেরেছি, এই সব কিছু হলো জাদুর জুতার কামাল। জাদু জুতার কারণে ওরা দুই মা বেটে একেবারে হাওয়াতে উঠছে। যে করেই হোক, এই জাদু জুতা আমাকে চুরি করতেই হবে, কিন্তু কি করে করব? এরপর চন্দ্রমুখী বাসায় চলে গেল। বাসায় গিয়ে জাদু জুতা চুরি করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করতে লাগলো। এরপর 2 দিন পরে চন্দ্রমুখী মিষ্টির প্যাকেট নিয়ে কমলার বাসায় গেল। আরে রে মালকিন, আপনি এত সকাল সকাল? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি মিষ্টি নিয়ে। আজ আমার মেয়ে তারার জন্মদিন। আপনার মেয়ের জন্মদিন শুভ হোক মালকিন। ঠিক আছে, ধরো, এই নাও মিষ্টি, আগে মিষ্টি খাও, আর বাকি মিষ্টিগুলো তোমার মেয়েকে দিও, ঠিক আছে? খুশি হয়ে কমলা মিষ্টি খেলো। ওই সময় সুধা বাসায় ছিল না, সে স্কুলে ছিল। মিষ্টি খেতে না খেতেই কমলা বেহুশ হয়ে গেল। অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো মিষ্টি খেয়ে তুমি তো অজ্ঞান হয়ে গেছো। এখন তো সুবর্ণ সুযোগ, জাদুর জুতো আমি চুরি করে নিয়ে যাব। বাসায় এখন কেউ নেই। এরপর চন্দ্রমুখী জাদুর জুতা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে তার দৃষ্টি পড়ল আলমারির ওপরে। আলমারি খুলে দেখলো তার ভিতরে 1 জোড়া নয়, বরং 2-3 জোড়া জুতা। আরে, এর মধ্যে কোন জোড়া জাদুর জুতা আমি বুঝবো কি করে? এক কাজ করি, আমি সবগুলো জুতাই চুরি করে নিয়ে যাই। একথা ভেবে চন্দ্রমুখী সবগুলো জুতাই বাসায় চুরি করে নিয়ে গেল, আর তার মেয়ের তারার পায়ে এক এক করে পরিয়ে দেখতে লাগলো। আরে মা, জোর করে কেন আমাকে এইভাবে জুতাগুলো পরাচ্ছ? এই জুতা তো আমার পায়ে একেবারেই ফিট হচ্ছে না, পায়ে ব্যথা করছে। আমি এসব পরবো না মা। এটা পরার চেষ্টা করো। এগুলোর মধ্যে একটি জুতা হলো জাদুর। তো তারার পায়ে একটি জুতাও ফিট হলো না। এই দৃশ্য দেখে চন্দ্রমুখী প্রচন্ড রাগ হলো। এই জুতা যখন আমার কোনো কাজ আসছে না, তখন কমলারও কোনো উপকার হতে দেব না। এ কথা বলে চন্দ্রমুখী সবগুলো জুতোই পুড়িয়ে ফেললো। ওদিকে সুধা যখন স্কুল থেকে এসে তার মাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখলো, তখন সে বলল, মায়ের কি হলো? মা, ওঠো ওঠো মা। মাকে ডাকতে ডাকতে সুধা পেরেশান হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরে কমলার জ্ঞান ফিরল। মা, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান কেন হয়ে গিয়েছিলে? আরে, আলমারি কেন খোলা? মা, দেখেছো? আলমারির ভিতরে থাকা সবগুলো জুতাই চোর চুরি করে নিয়ে গিয়েছে। মনে হয় সবগুলো জুতাই ওর পছন্দ হয়েছে। ভাগ্যিস জাদু জুতা আমার পায়ে ছিল, নইলে ওটাও তো হারিয়ে যেত। আমি এই জাদুর জুতা সবসময় যত্ন করে রাখবো, ওর কিচ্ছু হতে দেব না। এরই মধ্যে গ্রামে খুবই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বাইরে গিয়ে শুনতে পেল যে তার মালকিনের বাসায় আগুন জ্বলছে, আর বাসার ভেতরে তার মেয়ে তারা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ও সুধা, আমার মালকিনের বাসায় আগুন ধরেছে, আর ওর মেয়ে তারা ওই ঘরের মধ্যেই আছে। বেচারির জন্মদিন, মেয়েটার জন্মদিনে এভাবে পুড়ে যাচ্ছে। চলো চলো তোমার মালকিনের বাড়িতে, আমার কাছে জাদু জুতা আছে, আমি ওদেরকে বাঁচাবো। কেউ আছো? আমার মেয়েকে বাঁচাবে, কেউ তো আগুন নেভাও, আমার মেয়ে তো পুড়ে যাবে। মালকিন, আমরা এসে গেছি। আমার মেয়ের কাছে জাদু জুতা আছে, তোমার মেয়ের কিচ্ছু হবে না। আমার মেয়ে জাদু জুতার সাহায্যে তোমার মেয়ে তারাকে বাঁচিয়ে তুলবে। জুতা, জাদু জুতা তো আমি চুরি করে এনেছি, সবগুলো পুড়িয়ে ফেলেছি। কি? তাহলে আপনি আমার বাসায় গিয়ে স্যান্ডেলগুলো সব চুরি করে নিয়ে এসেছেন? আপনি সেই চোর? মা, তুমি এসব চোরো, আমি দেখছি কি করা যায়। হে জাদুর জুতা, তুমি এই আগুনকে নিভিয়ে দাও আর সবকিছু আগের মতো ঠিক করে দাও। কথা বলার সঙ্গে সঙ্গে
চন্দ্রমুখীর বাড়ির আগুন নিভে গেল আর তার মেয়েও ঘরের মধ্যে অক্ষত অবস্থায় বেঁচে ফিরল। কমলা, তোমাদের উন্নতি দেখে আমি হিংসায় থাকতে পারিনি। আমি তোমাদের জুতা চুরি করতে গিয়ে আমার ঘরে আগুন লেগে গেছে, আর এই কথা জানার পরও তোমরা আমার মেয়েকে বাঁচিয়েছো। আমাকে ক্ষমা করে দিও বোন, আমি ভুল করেছি। আমি আর জীবনে কখনো মানুষের সুখ দেখে হিংসে করব না। সুধা ও কমলা চন্দ্রমুখীকে ক্ষমা করে দিল। এরপর থেকেই সুধা ও কমলা জাদু জুতার সাহায্যে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।